আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমাদের উচ্চতর গণিত আজকে আমরা করব প্রথম অধ্যায়ের ব্যবধি, সংখ্যা রেখা এইসব নিয়ে একটু আলোচনা করব। আমাদের ক্লাসগুলো একটু সম্ভবত স্লো হয়ে যাচ্ছে। তোমরা অনেকে অভিযোগ করছো সিলেবাসটা আগাচ্ছে না। আমি যদি সিলেবাস আগাই নিতে চাই, আমি একদিনও চ্যাপ্টার শেষ করতে পারি, 2 দিনও চ্যাপ্টার শেষ করতে পারি। চ্যাপ্টার শেষ করতে আমার দেখ আজকে প্রায় 8 থেকে 9টা ক্লাস হয়ে গেছে, চ্যাপ্টার শেষ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি বেসিক গুলো সহ পড়াইতেছি, যেগুলো তোমাদের লাগবে। আর সবকিছু জানতে হলে, পরিপূর্ণভাবে চ্যাপ্টার শেষ করতে হলে তো তোমাকে একটু সময় দিতেই হবে। তারপর আমি আজকে মোটামুটি একটা শর্ট ভিডিও দেওয়ার পরে আমরা নেক্সট ক্লাস থেকে অনুশীলনী অঙ্ক শুরু করে দেব। আর কিছু কিছু আলোচনা আছে যেগুলো আমি এখন করতেছি না। তার কারণ হলো, এই আলোচনাগুলো আমি ভিডিওতে দিলে তোমরা সেগুলো ঠিক মতো বুঝতে পারবে না। কারণ তোমরা প্রশ্ন করতে পারবো না, বিদায় বুঝতে পারবো না। যখন আমি লাইভ ক্লাস নেব বা সরাসরি কোচিং এ ক্লাস করাবো, এই লকডাউনটা শেষ হলে অথবা যখন লাইভ ক্লাস করাবো, তখন আমি সেগুলো আলোচনা করবো যাতে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারো। তো যেগুলোতে প্রশ্ন করার দরকার নেই বা প্রশ্ন করতে হবে না, এছাড়া তোমরা বুঝতে পারবো, আমি এখন সেগুলোই পড়াবো। সো আজকে আমরা শুরু করব নাম্বার লাইন অথবা ইন্টারভাল। নাম্বার লাইন মানে সংখ্যা রাখা, আর ইন্টারভাল মানে ব্যবধি। কি বলছি? একটা হলো সংখ্যা রেখা, আর একটা হলো ব্যবধি। ব্যবধি এবং সংখ্যা রেখা জিনিসটাকে, সংখ্যা রেখা জিনিসটার সাথে তোমরা মনে হয় অনেকটাই পরিচিত আছো, অনেকেই জানো। তারপর সংখ্যা রেখাতে এমন কিছু পয়েন্ট আছে যেগুলো তোমরা ক্লাস 9 এর আগ পর্যন্ত বা ক্লাস 9-10 এর আগ পর্যন্ত তোমাদেরকে জানানো হয় নাই বা জানো বা শুনছো কিন্তু মনে নাই। সেগুলো আমরা পুনরায় রিপিট করবো। আর ব্যবধি, ব্যবধি খুব ছোট্ট একটা সিম্পল একটা জিনিস। এই ব্যবধি সম্পর্কে তোমাদের খুব বেশি একটা আলোচনা তোমাদের সিলেবাসে নেই, তোমাদের বইয়ে নেই। জাস্ট সংজ্ঞা দেওয়া আছে যে কোনটা কি ব্যবধি, এসব সংজ্ঞা দেওয়া আছে। সেগুলো আমরা ব্যবধি সম্পর্কে আর আমরা একটু বিস্তারিত করবো, যাতে পরবর্তীতে তোমাদের এই ব্যবধি নিয়ে আর কোনো সমস্যা না হয়। তো ব্যবধির ইংরেজিটা কি বলা রাখবা? ইন্টারভাল। আমরা মুভি যখন দেখি তখন সেখানে ইন্টারভাল বা এরকম বিরতি নামক প্রকাশ পায়, সেই ইন্টারভালকে ব্যবধি বলা হয়। মূলত আসলে সেটা হলো বিরতি বা ব্যবধি। মানে এটাকে আমরা আরেকটা নাম প্রকাশ করতে পারি, এটাকে আরেকটা নাম প্রকাশ করতে সীমা বা সীমানা। সীমা বা সীমানা যেটাই বলি আমরা। সো এক একজন এক এক নামে ডাকতে পারে, ব্যবধি, ইন্টারভাল, সীমা, সীমানা, অথবা আরো একটু যদি বলি বাউন্ডারি, বাউন্ডারি, অথবা যদি বড় দেয়াল। সো যার যেটা খুশি সেটাই বলতে পারে। আমরা সিম্পলি বইয়ের ভাষা ব্যবধি ব্যবহার করব। ওকে, সো নাম্বার রেখা বা সংখ্যা লাইনের সাথে কিভাবে ব্যবধি আসবে সেটা খেয়াল করো। মনে করো আমরা একটা সংখ্যা রেখা জানি, বাস্তব সংখ্যার সমস্ত উপাদানকে যখন একটা রেখার সাহায্যে প্রকাশ করা হয় তখন সেটা সংখ্যা রেখা বলা হয়। বাস্তব সংখ্যার সমস্ত উপাদান বা সমস্ত এলিমেন্টকে যখন একটা মাত্র রেখা প্রকাশ করা হয় তখন সেই রেখাটাকে বলা হয় সংখ্যা রেখা। আমরা জানি এই রেখাটা বাস্তব সংখ্যার সমস্ত উপাদানের প্রতিনিধিত্ব করবে। আমরা জানি সংখ্যা রেখার মধ্যবর্তী কোনো একটা অংশে যখন কোনো নির্দিষ্ট থাকবে না, তখন সংখ্যা সাধারণত শূন্য সংখ্যা একটা মাঝখানে থাকে। যখন এলাকা নির্দিষ্ট থাকবে না, এদিকে কত নির্দিষ্ট নেই, সেই ক্ষেত্রে শূন্যটা সাধারণত মাঝখানে থাকে। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবা, জিরো ইজ নট এ পজিটিভ অর নেগেটিভ নাম্বার। কি? জিরো কোনো, অর্থাৎ শূন্যটা ধনাত্মক নয়, ঋণাত্মক নয়। শূন্য ধনাত্মক নয়, ঋণাত্মক নয়। এটা একটা নিউট্রাল নাম্বার। দ্যাট মিনস ধনাত্মক নয়, ঋণাত্মক নয়, কারোর সাথেই সেরে যাবে না। হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার 2 লিখছি, এর আগে কোনো চিহ্ন নাই, দ্যাট মিনস এটা তো ধনাত্মক। হ্যাঁ, কোনো চিহ্ন না থাকলে আমরা ধনাত্মক প্রকাশ করি। তার মানে এই না যে শূন্যের আগে কোনো চিহ্ন নেই এটা ধনাত্মক। অবশ্যই না, মনে রাখবা, মাথায় ভালো করে মনে রাখবা যে শূন্য ধনাত্মক নয়, ঋণাত্মক নয়। আবার শূন্য যদি মধ্যবর্তী কোনো সংখ্যা হয়, ধনাত্মক নয়, ঋণাত্মক নয়, তাহলে আগে পরের সংখ্যাগুলো কি হবে সেটাও আমরা জানি। শূন্য থেকে যখন ডান দিকে যাব, কি ডান দিকে, তোমরা মনে করো খাতায় আমি লিখছি, আমি এখানে এইভাবে দাঁড়াইলাম, এভাবে দাঁড়ানোর পর আমার ডানে আমার বামে। একইভাবে তোমরা যখন খাতা লিখবা তখন ডান দিকে যাবে ধনাত্মক, বাম দিকে যাবে ঋণাত্মক। ডান দিকে যদি ধনাত্মক সংখ্যা যায় 1 2 3 4, 1 2 3 4 5, আর বসে আছে 5 পর্যন্ত লিখছে। একইভাবে এদিকে লিখবা 1 2 3 4 5, 1 2 3 4 5। খেয়াল করো, এদিকে 5 পর্যন্ত লিখছে, এদিকে 5 পর্যন্ত লিখছে। এখন
আমার কি এখানে 5 পর্যন্ত লেখার কথা? বাস্তব সংখ্যা তো অসীম উপাদান আছে। তাহলে যেহেতু বলছি শূন্য থেকে ডান দিকে ধনাত্মক, তার মানে ডান দিকে যে তীর চিহ্নটা আছে এখানে অবশ্যই একটা প্লাস দিয়া এই সাইনটা দিবা, আর বাম দিকের যে এই অ্যারো চিহ্নের এখানে মাইনাস দিয়া এই সাইনটা অবশ্যই প্রয়োগ করবা। কেন না, আবার যেটা যে লিখতে হবে ঠিক তা না। এই সংখ্যার এই চিহ্নটা মানে হলো এটা একটা অসীম চিহ্ন, এটা প্রকাশ করা হয় অসীম। অসীম এটাকে বলা হয় অসীম। এটা কোনো নির্দিষ্ট নাম্বার নয়। কি বলছি? এই ইনফিনিটি চিহ্নটা কোনো নির্দিষ্ট নাম্বার নয়, এটা কোনো নির্দিষ্ট সংখ্যা না, এটা একটা চিহ্ন মাত্র। অর্থাৎ অসীম উপাদানের কোন একটা, এটা অসীম উপাদান কি করছে, এটাকে অসীম উপাদান নামে এটাকে সংজ্ঞায়িত করছে। এই ইনফিনিটি চিহ্ন দ্বারা অসীমটাকে প্রকাশ করা আছে। তার মানে ডান দিকে আছে ধনাত্মক অসীম, বাম দিকে আছে ঋণাত্মক দিকে অসীম পর্যন্ত। যেহেতু এটা ঋণাত্মক দিছি, মাইনাস, -4, -3, -2, -1, অবশ্যই মাইনাস চিহ্নগুলো তোমাকে দিতে হবে। আবার বলতেছি শূন্য থেকে ধনাত্মক ডান দিকে ধনাত্মক দিকে অসীম পর্যন্ত, বাম দিকে ঋণাত্মক দিকে অসীম পর্যন্ত। তাই এটাকে বলা হয় নাম্বার লাইন। এখন তোমাকে যদি প্রশ্ন করে স্যার শূন্য এর পরের সংখ্যাটা কত, আমি যদি তোমাকে প্রশ্ন করি স্যার শূন্য এর পরের সংখ্যাটা কত, তুমি বলবা স্যার শূন্যের পরের সংখ্যা তো 1, শূন্যের পরে তো 1 না। বাস্তব সংখ্যায় শূন্য এর পরে তো 1 নয়, শূন্য এর পরে 1 পর্যন্ত কোটি 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 সংখ্যা আছে। তার মানে এক্সাক্ট নির্দিষ্ট সংখ্যাটা কেউ বলতে পারবে না যে শূন্যের পরে 1 কত। একইভাবে যদি বলে তার 1 এর পরের সংখ্যা কত, 2 না 1.1 না 1.2 না 1.0001 না 1.00000001, কেউ বলতে পারবে? অবশ্যই না। তার মানে একটা পয়েন্টের প্রত্যেকটা, খেয়াল করো, প্রত্যেকটা সেটা 0 হোক, 1 হোক, 2 হোক, 3 হোক, 4 হোক, 5 হোক, প্রত্যেকটা যে আমরা চিহ্নিত করছি লম্বা টান দ্বারা, প্রত্যেকটাকে এক একটা পয়েন্ট প্রকাশ পায়, একটা বিন্দু প্রকাশ পায়। তার মানে এই 1 নামক বিন্দুর পরের থেকে 2 নামক বিন্দুর আগ পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 2 পর্যন্ত হাজার হাজার কোটি কোটি, অর্থাৎ এখানেও ইনফিনিটিভ সংখ্যা আছে, আমরা জানি না। বাস্তব সংখ্যা সেটাই হলো বাস্তব সংখ্যা। এই সমস্ত সংখ্যা আমরা ব্যবহার করতে হবে। তাই এখন কাটার মধ্যে কেউ বলো না যে স্যার 1 এর পরে কো আছে, না 1 এর পরে কি আছে সেটা তো আমি নিজেও জানি না, কারণ কেউ বলতে পারবে না এটা। এখন আমরা যেটা বলতেছি, এখন আমি যদি একটা সীমানা লিখি, দ্যাট মিন্স 1 লেস ইকুয়াল x লেস 3, বা এটা ধরে 1 লেস x লেস 3, 1 লেস x লেস 3। আমরা এখানে x টা কি ডিনোট করি সেটা আমরা জানি। x টা কি সংজ্ঞায়িত করা হয়? x ইজ এ ভ্যারিয়েবল বা চলক বলা হয়। চলক কি? যদি কোনো সেটে একটি অজানা রাশি পুরো সেটের প্রতিনিধিত্ব করে তাকে চলক বলা হয়। কি চলকের সংখ্যাটা লেখার পর একটি সেটে মনে করলাম এ একটি সেট যার সদস্য হলো 1 2 3 4। এখন এই সেটটাকে যদি বলি x এলিমেন্ট অফ a বা x এলিমেন্ট অফ r such that x 1 less x less 3 less 4, খেয়াল করো এটা কিন্তু এখানে এটাই লেখা হয়েছে। এটা যে কথা এটা একই কথা, এটা যে কথা এটা একই কথা। এখানে আমরা আর না দিয়ে আমরা এও দিতে পারি ইচ্ছা বলে, x এলিমেন্ট অফ such that 1 less equal x less equal 4, সেম জিনিস। এখন এই যে x টাকে নিয়ে আসলাম, এই x টা হলো এই সেটের সকল সদস্যের প্রতিনিধি। তার মানে এই x টা হলো চলক। এখানে এই x টা হলো চলক। চলক কি রাখবা? চলক মানে এই না যে যার মান নির্দিষ্ট সেই চলক। চলকের প্রকৃত সংখ্যা হলো যদি কোনো সেটে বা যদি কোনো সমীকরণে একটি অজানা রাশি পুরো সমীকরণ বা পুরো সেটের প্রতিনিধিত্ব করে তাকে ওই সমীকরণ বা সেটের চলক বলা হয়। সংখ্যা খাতা ভালো করে লিখে রাখবা। তাহলে খেয়াল করো x এর উপাদান হলো 1 থেকে বড় এবং 3 থেকে ছোট। 1 থেকে বড় 3 থেকে ছোট। এই লেস আর ইকুয়াল যেটা হোক, এখানে কোনো কিন্তু ইকুয়াল চিহ্ন নাই। নিচ দিয়ে আরেকটা টান দেওয়ার অর্থ এটা হলো ইকুয়াল চিহ্ন প্রকাশ পায়। এটা ইকুয়াল চিহ্ন নেই। দ্যাট মিন্স 1 থেকে বড় 3 থেকে ছোট। এখন আমরা যদি এখানে চিহ্নিত করি 1 থেকে বড় 3 থেকে ছোট। এখন তোমরা জানো যে বিন্দুরা প্রকাশ পাবে বা যে বিন্দুরা লেখা হবে, প্রথম বিন্দু সেই বিন্দু, সেখানে একটা বৃত্ত থাকতে হয়। এটা আসলে কি? এটা বৃত্ত। তোমরা এত কিন্তু বৃত্তই জানো, কিন্তু এটা কোনো বৃত্ত না। দিস ইজ নট এ সার্কেল, দিস ইজ অনলি এ পয়েন্ট। অর্থাৎ কি এই বৃত্ত দ্বারা প্রকাশ পাচ্ছে
যে এ নামক যে রেখাটা আছে বা এর যে বিন্দুটা আছে সেই এক্সাক্ট বিন্দুটাকে নির্দেশ করা হবে। কি বলছি, এই বৃত্তটার মানে হলো 1 নামক বিন্দুটাকে প্রকাশ করবে, এই বৃত্তের মানে হলো 3 নামক বিন্দুটাকে প্রকাশ করছে। ছোট্ট একটা বিন্দু, জানি না একটা বিন্দু কত ছোট হইতে পারে, আর সেই ছোট বিন্দুটা দেখার জন্য আমরা কি ইউজ করি, একদম ছোট যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়া দেখার জন্য সাধারণত আমরা অনুবীক্ষণিক যন্ত্র ইউজ করি। একইভাবে এই 1 নামক পয়েন্টটা কত ছোট সেটা দেখার জন্য ম্যাগনিফাইং গ্লাস বলো অথবা বিবর্ধক কোনো যন্ত্র বলো সেটা ব্যবহার করা হয়। এই 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 সাইনে অর্থাৎ এই বৃত্তের চিহ্নটার অর্থ হলো শুধুমাত্র 1 বৃত্তটাকে বা 1 বিন্দুটাকে প্রকাশ করবে। দ্যাট মিন্স এর অর্থ হলো এই 1 নামক যে বিন্দুটা সেই বিন্দুটাকে প্রকাশ করবে। আচ্ছা, এখন বলো না যে স্যার 1 এর উপর একটা বৃত্ত দেওয়া হবে, 3 এর উপর বৃত্ত দেওয়া হবে, এটা আসলে বৃত্ত নয়, এটা একটা পয়েন্ট নির্দেশ করবে। গরমে ঘামে গেছে, ফ্যান আছে কিন্তু ফ্যানটা ছাড়তে পারতেছি না, শব্দ হয় এখানে, শোনা যায় না, সেজন্য খেয়াল করতেছি। আমরা আমাদের আলোচনায় এসে কি বলতেছিলাম, 1 থেকে বড় 3 থেকে ছোট, 1 থেকে বড় 3 থেকে ছোট, তার মানে 1 ও 3 এর মধ্যবর্তী সকল সংখ্যা। অনেকে ভুল করতে পারে, স্যার যেহেতু 1 বলছে তাহলে তো এইটুকু বলা হবে, 1 তো এই পর্যন্ত না। স্যার কেন এই পর্যন্ত না, আমি তো বলছি 1 দ্বারা 1 এর, আমি কি বলছি যে এই বৃত্ত দ্বারা শুধুমাত্র 1 নামক পয়েন্টটাকে নির্দেশ করতেছে, তার মানে এইখান থেকে হবে, এই অংশটুকু গাঢ় করে দিতে হবে, তার মানে এটা হলো 1 থেকে 3 এর মধ্যবর্তী অংশ। এখন আমি যদি আরো একটা জিনিস দেখি, এখান থেকে যদি দেখি আমি -1 লেস ইকুয়াল x লেস ইকুয়াল -3, -1 লেস ইকুয়াল x লেস ইকুয়াল 3, নিচে হলো ইকুয়াল, নিচে একটা টান দেওয়ার অর্থ হলো এটা ইকুয়াল, সমান প্রকাশ পাবে। তার মানে 1 সহ 1 থেকে বড় একইভাবে, অর্থাৎ -1 সহ -1 থেকে বড়, -3 সহ -3 থেকে ছোট। তাহলে এখানে দেখে আমরা -1 হলো এটা, -3 হলো এটা, তার মানে এই বৃত্ত বা এই সার্কেলটার অর্থ হলো 1 নামক বিন্দুটাকে প্রকাশ করে, শুধুমাত্র 1 নামক যে বিন্দুটা আছে সেই বিন্দুটা প্রকাশ করবে। তার মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অবশ্যই গাঢ় করে দেবা। এই হলো এই অংশটুকু। ব্যবধি এখন আসেনি, আগে সংখ্যা রাখাটা আমরা শেষ করি। তার সংখ্যা রাখতে আমরা যদি আবার বলি যে ধনাত্মক অর্থাৎ ডান দিকে যাবে ধনাত্মক, এটা অসীম, অসীম কোনো সংখ্যা নয়, এটা অসীম একটা চিহ্ন মাত্র, প্লাস ইনফিনিটি, এদিকে হবে মাইনাস মাইনাস ইনফিনিটি। তবে তোমরা অনেক সময় সংখ্যা রেখা দেওয়ার সময় তুমি যদি প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি লিখতে না চাও তাহলে অবশ্যই এই অংশটুকু ভরাট করে দিতে হবে। এটা কিন্তু একটা নিয়ম, যদি প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি লিখতে না চাই তাহলে এটুকু ভরাট করে দিতে হবে। আর যদি আমি ভরাট করবো না, খালি রাখবো, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এখানে মাইনাস ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি চিহ্নটা ব্যবহার করবো। আশা করি এখানে কোনো যদি সিক্রেট টপিক থাকে সেটা তোমরা বুঝতে পারছো। তো পরবর্তীতে আমি এখন অন্য আলোচনায় যাব। সংখ্যার আগে এটুকুই, আমি এখন ব্যবধিতে যাব। ব্যবধি জিনিসটা কি আমি এটুকু মুছে দিচ্ছি, মুছে দিয়া নতুন করে আরেকটা সংখ্যা অঙ্কন করব। মনে করো একটা জিনিস দেওয়া হচ্ছে a লেজ ইকুয়াল x লেজ ইকুয়াল b, a লেজ ইকুয়াল x লেজ ইকুয়াল b, and a ও এলিমেন্ট অফ r, b ও এলিমেন্ট অফ r, অর্থাৎ a b উভয়ই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা জানি আমি, বাস্তব সংখ্যা নিয়ে পড়তেছি, অর্থাৎ a এর মান ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, b এর মান ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, আমরা জানি না। যেহেতু জানি না তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কিভাবে সংখ্যা রেখায় স্থাপিত করবো? তো সংখ্যা রেখা অঙ্কন করি আগের মতো। সংখ্যা রেখা অঙ্কন করার পরে খেয়াল করো, এটা হলো পজিটিভ ইনফিনিটি, এটা হলো নেগেটিভ ইনফিনিটি। এখন জিরো কি দেব না দেব না সেটা হলো কথা। জিরো কি দেব না দেব না, যদি বলো তাহলে স্যার জিরো ইউজ করবো না, তবে কেন? কারণ এ ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, অর্থাৎ এ অংশটুকু এখানে হইতে পারে, এখানে হইতে পারে, অথবা উভয় দিকে হইতে পারে। আমরা কেন বলতেছি? শূন্যের ডান দিকে হলো ধনাত্মক, বাম দিকে হলো ঋণাত্মক, তাহলে শূন্যের এদিকে হইতে পারে, এদিকে হইতে পারে, আবার এটা শূন্যের এদিক ওদিক দুটাতে হইতে পারে। সেই জন্য আমি এখানে সাধারণত মূল বিন্দু বা শূন্য নামক বিন্দুটাকে ব্যবহার করব না। শূন্য নামক বিন্দুটাকে ব্যবহার না করার পরে তাহলে এটা হবে এ, এদিকে হবে বি। শূন্য এদিকে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, জানি না কোথায় হবে, কারণ এটা কোনো নির্দিষ্ট সীমা দেওয়া নাই। সেজন্য এখন যেহেতু এর এইখানে কোনো ইকুয়াল চিহ্ন নেই, তার মানে এ থাকবে খালি,
আর যদি ইকুয়াল চিহ্ন থাকে, মনে করো এটাকে ইকুয়াল চিহ্ন দিছে, তাহলে খেয়াল করো কি বলি, এক্স এর মান হলো এ থেকে বড় আর বি সহ বি থেকে ছোট। আমি আগের যখন চিহ্ন হচ্ছে টম্পন করছিলাম তখন সম্ভবত একটু বৃত্ত জাতীয় কোনো একটা কিছু ভুলে গেছিলাম, তো এটা খেয়াল করে দিচ্ছি আমি। এই হলো এক্স থেকে ছোট আর বি হলো এক্স এর, কি বলছি, এক্স হলো বি থেকে ছোট বা বি এর সমান, আবার এক্স হলো এ থেকে বড়। তার মানে এ থেকে বড় আর বি থেকে, দ্যাট মিনস এটাকে বলা হয় আপার লাইন, সরি এটাকে বলা হয় নিম্ন সীমা, নিম্ন সীমা। আর এটা হলো ঊর্ধ্ব সীমা, সবাই ঊর্ধ্ব সীমা। Here A is up lower line and B is upper line. এখানে A হলো নিম্ন সীমা, B হলো ঊর্ধ্ব সীমা। তার মানে আমরা জানি এদিকে হয় নিম্ন সীমা, ওদিকে হয় ঊর্ধ্ব সীমা। নিম্ন বলতে ধনাত্মক ঋণাত্মক দিকে প্রকাশ পায়, আর ঊর্ধ্ব বলতে ধনাত্মক দিকে প্রকাশ পায়, যদি ধনাত্মক ঋণাত্মক ডিফাইন করা না থাকে সেই ক্ষেত্রে। এখন A এখানে ইকুয়াল চিহ্ন নেই, তার মানে A ইনক্লুড নয়, A অন্তর্ভুক্ত নয়। যেহেতু অন্তর্ভুক্ত নয়, তার মানে যেহেতু এই সার্কেলের অর্থ শুধু মাত্র এই বিন্দুটা প্রকাশ পাবে, তার মানে এই বিন্দুটা এখানে খালি থাকবে, কারণ বলছে এ থেকে বড়। যদি খালি থাকে তার মানে এইখান থেকে শুরু করে এই বি পর্যন্ত প্রথমত ভরাট করতে হবে। ভরাট বলতে গাঢ় করে দিবা, এরপর দেখতে হবে বি এ কোথায় আছে। দেখো বি এর নিচে ইকুয়াল চিহ্ন আছে, দ্যাট মিন্স বি সহ, ইকুয়াল বলতে সহ। যদি বি সহ হয়, যেহেতু এই সার্কেলের দ্বারা বি বিন্দুটাকে প্রকাশ পাবে, তখন সুতরাং এই সার্কেলটা অবশ্যই ভরাট হবে। এটা তোমরা মাথায় রাখবা, এই সার্কেলটা অবশ্যই ভরাট হবে। কি বলতেছি, যখন ইকুয়াল চিহ্ন থাকবে না তখন সার্কেল এখানে থাকবে, ইকুয়াল চিহ্ন থাকলে সার্কেলটা অবশ্যই ভরাট হবে। এটা হলো ঊর্ধ্ব সীমা, নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা। নিম্ন সীমা, ঊর্ধ্ব সীমা, সীমাটা খেয়াল রাখবা। এই টোটাল দ্বারা এই নিম্ন আর ঊর্ধ্ব সীমা টোটাল অংশটুকু দ্বারা প্রকাশ পায় সাধারণত একটা বাউন্ডারি। এই বাউন্ডারি হলো জিনিসটা হলো ব্যবধি। এখন এটাকে যদি আমরা ব্যবধিতে প্রকাশ করি তাহলে এটা কি হবে, আমি নিচে লিখতেছি এখানে কি বলছি, এটা হলো লোয়ার বাউন্ড, এটা হলো আপার বাউন্ড, অর্থাৎ নিম্ন সীমা, নিম্ন সীমা, এটা হলো ঊর্ধ্ব সীমা। লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, বা লোয়ার বাউন্ডারি, আপার বাউন্ডারি। তাহলে খেয়াল করতে হবে কিভাবে লিখবো। প্রথমে দেখবো নিম্ন সীমায় কত আছে, দেখো নিম্ন সীমায় আছে এ, আর ঊর্ধ্ব সীমায় কত আছে, ঊর্ধ্ব সীমায় আছে বি। তাহলে এ কমা বি, অর্থাৎ নিম্ন সীমা কমা ঊর্ধ্ব সীমা। কি বলছি, নিম্ন সীমা কমা ঊর্ধ্ব সীমা। এখন যার আগে, অর্থাৎ এক্স এর আগে, চলকের ঠিক আগের ঊর্ধ্ব সীমা বা নিম্ন সীমা যেটা বলি কেন, যেহেতু চলকের আগে থাকে নিম্ন সীমা, চলকের পরে থাকে ঊর্ধ্ব সীমা। যখন উভয় নিম্ন উভয় সীমা থাকবে সেই ক্ষেত্রে উভয় সীমা থাকবে, তখন একটা নিম্ন একটা ঊর্ধ্ব অবশ্যই হবে। আর যদি যে কোনো একটা থাকে, মনে করো বিটা নাই, তাহলে এই নিম্ন সীমা হইতে পারে, ঊর্ধ্ব সীমা হইতে পারে, সেটা আমরা পরবর্তীতে দেখাবো। তাহলে নিম্ন সীমার পরে ইকুয়াল চিহ্ন আছে কিনা, যদি ইকুয়াল চিহ্ন না থাকে তখন খেয়াল করো এর ঠিক পরেই, অর্থাৎ নিম্ন সীমার সাথে ইকুয়াল চিহ্ন নেই, যখন এর সাথে ইকুয়াল চিহ্ন নেই তখন এই থার্ড ব্র্যাকেট চিহ্নটা উল্টে যাবে। খেয়াল রাখবা, যখন কোন বিন্দুর সাথে ইকুয়াল চিহ্ন থাকবে না তখন থার্ড ব্র্যাকেট চিহ্নটা উল্টে যাবে। আর বি এর সাথে দেখো ইকুয়াল চিহ্ন আছে, মনে করলাম ইকুয়াল চিহ্ন নেই, এটা নেই, একটু চেঞ্জ করে দিয়েছি, আমরা ইকুয়াল পরে যাব। বি এর সাথে যদি ইকুয়াল নেই, তার মানে এটাও উল্টে যাবে। কি বলছি, যার সাথে সীমা থাকবে, যার সাথে দেখো ঊর্ধ্ব সীমার সাথে ইকুয়াল চিহ্ন নেই, নেই মানে হলো থার্ড ব্র্যাকেট উল্টে যাবে। আমরা জানি থার্ড ব্র্যাকেট থাকে এইভাবে, এটা উল্টে গেলে হয় কি, এটা তো এদিকে এসে পড়বে, জাস্ট উল্টে যাবে। একইভাবে বি অর্থাৎ ঊর্ধ্ব সীমার সাথে যদি ইকুয়াল নেই, তার ঊর্ধ্ব সীমার সাথে যে থার্ড ব্র্যাকেট সেটাও উল্টে যাবে। এখন এটা প্রকাশ করতে হয় সাধারণত আগের বইগুলোতে এই আকারে লেখা হয়, এখন এটাকে প্রকাশ করা হয় এই থার্ড ব্র্যাকেট না দিয়ে লেখা হয় ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি। এই থার্ড ব্র্যাকেট যখন উল্টে যাবে তখন সেই থার্ড ব্র্যাকেট, অর্থাৎ উল্টে যাওয়া থার্ড ব্র্যাকেটকে ফার্স্ট ব্র্যাকেটে প্রকাশ করা হয়। কি বলছি, উল্টে যাওয়া, যে থার্ড ব্র্যাকেটে উল্টানো, সেই উল্টে যাওয়া থার্ড ব্র্যাকেট পরিবর্তে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করবো। এই উল্টে যাওয়া থার্ড ব্র্যাকেট পরিবর্তে ফার্স্ট ব্র্যাকেট। এটাও কারেক্ট, এটাও কারেক্ট, তুমি যেভাবেই লেখো না কেন এটাও কারেক্ট, এটাও কারেক্ট। তোমরা তোমাদের স্যারেরা যেটা করবে সেটা অবশ্যই ফলো করবে। এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এখন
আমি বলছি যদি এর সাথে একটা সীমা থাকে তাহলে সেটা কি হবে? দেখো, এর সাথে এর পরে কোনো সীমা নেই, সীমা বলতে ইকুয়াল চিহ্ন নেই, তাহলে এটা আমরা আপার সীমা এ অর্থাৎ লোয়ার সীমা এ, আপার সীমা হলো বি। এর পরে ইকুয়াল নেই, তার মানে ইকুয়াল নেই, দ্যাট মিন্স থার্ড ব্র্যাকেট উঠে যাবে। আর বি এর আগে দেখো ইকুয়াল আছে, ইকুয়াল আছে বলতে থার্ড ব্র্যাকেট ঠিক থাকবে। খেয়াল করো, যার সাথে ইকুয়াল থাকবে তার থার্ড ব্র্যাকেট ঠিক থাকবে, যার সাথে ইকুয়াল থাকবে না তার থার্ড ব্র্যাকেট উঠে যাবে। ক্লিয়ার? এটাকে আমি আরেকভাবে লিখতে পারি যে এ যেহেতু থার্ড ব্র্যাকেট, ওটা থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটে লিখবো কমা বি, আর থার্ড ব্র্যাকেট যেটা ঠিকঠাক আছে সেই থার্ড ব্র্যাকেট পরিবর্তে কোনো চিহ্ন দেওয়া যাবে না। ভালো করে খেয়াল রাখবা, থার্ড ব্র্যাকেট পরিবর্তে কোনো চিহ্ন দেওয়া যাবে না। এখন তাহলে সেই ক্ষেত্রে এটা তো অবশ্যই ভরাট হয়ে যাবে এখানে, জানি আমরা। এখন তোমাকে আরেকটা প্রকাশ করছে যে a is equal x is equal b, ঠিক আছে? a is equal x is equal b, তাহলে এটা যদি আমরা এই এখানে প্রকাশ করি is equal x is equal b, তাহলে এটা যদি আমরা এই নাম্বার লাইনে দেখাই তাহলে এটা হইতেছে কি এই অংশটুকু অবশ্যই। খেয়াল করো, এর পরে ইকুয়াল চিহ্ন আছে, তার মানে a পয়েন্ট সহ আসবে, b এর আগে ইকুয়াল আছে তাহলে b পয়েন্ট সহ আসবে। তাহলে এটা কিন্তু আমরা এখন ব্যবধারিত প্রকাশ করি, কি আসছে খেয়াল করো, আপার লোয়ার সীমা হলো a, আপার সীমা হলো b, অর্থাৎ নিম্ন সীমা a, ঊর্ধ্ব সীমা b। দেখো এর সাথে বৃত্ত ভরাট আছে, দ্যাট মিন্স a সহ কাউন্ট হইছে, যে a সহ কাউন্ট আর এটা b সহ কাউন্ট। যখন a সহ কাউন্ট হবে তখন a এর আগে হবে থার্ড ব্র্যাকেট, অর্থাৎ যে কাউন্ট হবে তার আগে থার্ড ব্র্যাকেট, b ও কাউন্ট হইছে, b এর আগে থার্ড ব্র্যাকেট। খেয়াল করো, তিনটা সীমা পেয়েছে। এটা কোনো অথবা নাই, এটা কি লিখতে হবে? এটাকে আমরা অথবা এইভাবে লিখতে পারি, এটাকে অথবা এইভাবে লিখতে পারি। এখন এখানে দেখো তিন প্রকার লাইন প্রকাশ পাইছে। তুমি যদি না জানো স্যার আরো একটা লিখবো, তা আরো একটা লিখি। মনে করো a less x less equal b, a less x less equal b, a less equal x less b, এটা লিখছিলাম আগে, এটা a less equal x less b। তাহলে সেটা কি হবে? a less equal x মানে এটা সহ বাট b এর আগে ইকুয়াল নেই, দ্যাট মিন্স এই বৃত্তটা খালি থাকবে। এখন তাহলে সেটার সীমা কি প্রকাশ পাবে? দেখো a আপার সীমা লোয়ার সীমা a b, এর পরে ইকুয়াল চিহ্ন আছে, দ্যাট মিন্স a সহ b এর পরে ইকুয়াল, b এর আগে ইকুয়াল ছিল নেই, তার মানে b বাদে মানে ফার্স্ট ব্র্যাকেট। অথবা যদি আমি উল্টায় লিখতে চাই এইভাবে, দেখো এদিকেও গেছে ওদিকেও গেছে, তাহলে যেটা থার্ড ব্র্যাকেট শুদ্ধ আছে সেই থার্ড ব্র্যাকেট কোনো চেঞ্জ হবে না, এটা মানে হলো এটা a, আর এই থার্ড ব্র্যাকেট উল্টা আছে আর উল্টা থার্ড ব্র্যাকেট করতে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি। মাথায় আছে? ভালো করে খেয়াল করো, চারটা জিনিস পাইছি, একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা, আলাদা করে দিয়েছি, একটা দুইটা তিনটা চারটা। এখন কাকে কি বলা হয় সেটা খেয়াল রাখতে হবে। এই অংশ দেখো উভয় দিকেই বদ্ধ আছে, এটা হলো বদ্ধ, তার মানে এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি, বদ্ধ ব্যবধি, বা এটাকে বলা হয় ক্লোজ ব্যবধি, ক্লোজড ব্যবধি, CLOSED ক্লোজড ব্যবধি, ক্লোজ ইন্টারভাল, এটা হলো ক্লোজড ইন্টারভাল। দেখো এদিকে এটাও খালি অর্থাৎ a ও ইনক্লুডেড নয়, b ও ইনক্লুডেড নয়, তারপরে b এর দিকে খালি, a এর দিকে খালি, এবং উভয় দিকে ফার্স্ট ব্র্যাকেট। যখন উভয় দিকে ফার্স্ট ব্র্যাকেট থাকবে তখন সেটাকে বলা হয় খোলা ব্যবধি। কি? খোলা ব্যবধি, খোলা ব্যবধি বা ওপেন ইন্টারভাল বলা হয়, ওপেন ইন্টারভাল। এরপরে দেখো এদিকে একদিকে খালি একদিকে ভরা, এটাও একদিকে খালি একদিকে ভরা, দ্যাট মিন্স এটা হলো ওপেন, এটা হলো ক্লোজ, এটা হলো ক্লোজ, এটা হলো ওপেন। বলছি যে পাশে থার্ড ব্র্যাকেট ঠিক মতো থাকবে সেটা হলো ক্লোজ, আর থার্ড ব্র্যাকেট উল্টা থাকবে সেটা হলো ওপেন। আর থার্ড ব্র্যাকেট উল্টা করে তোমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতেছি, তাহলে থার্ড ব্র্যাকেট উল্টা করতে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ঠিক মতো আছে ঠিক মতো থাকবে, থার্ড ব্র্যাকেট ঠিক মতো আছে ঠিক মতো আছে, থার্ড ব্র্যাকেট উল্টা, থার্ড ব্র্যাকেট উল্টা করতে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে যেখানে এই দুইটা জিনিস কিন্তু একই, একদিকে ওপেন আর একদিকে ক্লোজ, সেম পরেরটাও একদিকে ক্লোজ আর একদিকে ওপেন, তাহলে এটাকে কি বলবো? এটা হলো খোলা বদ্ধ, বদ্ধ খোলা। তাহলে এটা হবে খোলা বদ্ধ ব্যবধি, খোলা বদ্ধ ব্যবধি, অর্থাৎ খোলা বদ্ধ, আর এটা হবে উল্টাটা, ঠিক? বদ্ধ ওপেন, বদ্ধ খোলা ব্যবধি। আশা করি এটুকু বুঝতে পারছো। কি বলছি? এটা হলো খোলা বদ্ধ, এটা হলো বদ্ধ খোলা। তাহলে চারটা ইন্টারভাল, একটা কি
ক্লোজ বা বদ্ধ ব্যবধি, এটা হলো খোলা ব্যবধি, এটা হলো বদ্ধ খোলা ব্যবধি। ব্যবধি সম্পর্কে আরো একটু ডিপে যাইতে হবে, আমি এখনই দেখাবো। তো আমি একটু মুছে নতুন করে লিখতেছি। দেখো আমরা এখন সংখ্যায় প্রকাশ করবো। এতক্ষণ তো অজানাতে প্রকাশ করলাম এ বি, আপার সীমা এ, নিম্ন সীমা এ, ঊর্ধ্বসীমা বি, নিম্ন সীমা এ, ঊর্ধ্বসীমা বি। এখন এ বি স্যার আমরা এক্সাক্ট অঙ্কে বা সংখ্যায় প্রকাশ করবো। মনে করলাম একটা সংখ্যা 3 লেস x লেস 9, 3 লেস ইকুয়াল x ইকুয়াল দিই নাই, ইকুয়াল মানে নিচে থাকলে সেটা ইকুয়াল। ভালো করে খেয়াল রাখবা, আমি আবার বলতেছি, বারবার বলতেছি একই জিনিস, এগুলো ভুল করবো না। হ্যাঁ তোমরা মনে করতে স্যার এগুলো জানি আবার পড়াইতেছে, জানো তো জানোই, জানো কারণে তো সেই এই অবস্থা তোমাদের। যাই হোক, নিচে ইকুয়াল থাকলে সেটা হবে গ্রেটার ইকুয়াল, নিচে চিহ্ন না থাকলে সেটা হবে ইকুয়াল নয়, নট ইকুয়াল। তার মানে 3 লেস x লেস 9। এটা যদি আমরা সংখ্যার একটা প্রকাশ করি, খেয়াল করবা এখানে একটা কমন সেন্স ব্যবহার করবো। বলতে পারছো কমন সেন্স জিনিসটা কি? দেখো এখানে বলছিলাম যখন এ বি আকার দেওয়া ছিল তখন কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা কিন্তু আমরা জানি না। এখানে কিন্তু দুটোটাই পজিটিভ, অর্থাৎ দুটোটাই প্লাস নাম্বার, প্লাস পজিটিভ ইন্টিজার। সেক্ষেত্রে আমি কি করব? তাহলে মাঝখানে যদি শূন্য দিই, তাহলে দেখো 3 থেকে 9 পর্যন্ত, এখানে আমি 1 থেকে 9 পর্যন্ত ধরতে নাও পারে, যেহেতু আমি ছোট করে আঁকাইছি। সুতরাং যখন দেখবা আমার শুধু পজিটিভ দেওয়া আছে তখন অবশ্যই কমন সেন্স ব্যবহার করো। কমন সেন্স কি? যেহেতু নেগেটিভ নাই, তার মানে নেগেটিভ তো অবশ্যই আমাকে দিতে হবে, কমপক্ষে একটা নেগেটিভ দিতে হবে। তাহলে -1 এটা দিলাম, 1 -1 নেগেটিভ একটা দিছি, আমার তো সব পজিটিভ দরকার। তাহলে লিখে ফেলাও, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। আরেকটা জিনিস খেয়াল রাখবা, ধর দেখো 1 থেকে 2 2 থেকে 3 3 থেকে 4, যে মাঝখানে ফাঁকাগুলো সমান রাখার চেষ্টা করবা। এটা কিন্তু একটা অঙ্কের নাম্বার বা খাতায় লাল কালে দাগ পড়বে না, না পড়ানোর জন্য এটা একটা পজিটিভ সাইন খেয়াল করবে। এটা তাহলে 3 থেকে 9 পর্যন্ত দেখো লোয়ার লিমিট হলো 3, আপার লিমিট হলো 9। দ্যাট মিন্স এই হবে 3, এই হবে 9। আমি আবারও বলতেছি 3 আর 9 এই বৃত্ত দ্বারা অর্থ প্রকাশ পাইতেছে শুধুমাত্র ওই 3 নামক বিন্দুটাকে প্রকাশ করবে। শুধুমাত্র 3 নামক যে বিন্দুটা আছে, বিন্দু এটাও বিন্দু, এটাও বিন্দু, আবার এটাও বিন্দু। কোনটা? এটাও বিন্দু, এটাও বিন্দু, এটাও বিন্দু। তাহলে ছোট বিন্দু কোনটা? তা একদম ছোট বিন্দুকে বড় করে দেখার জন্য এই বৃত্ত ব্যবহার করা হচ্ছে। তার মানে এই শুধুমাত্র 3 নামক বিন্দুটাকে ব্যবহার করছে এখানে। সুতরাং এটা ভালো করে খেয়াল রাখবা। আচ্ছা, এখন 3 থেকে 9 পর্যন্ত দেখো নিচে কোনো ইকুয়াল চিহ্ন নেই। তার মানে 3 থেকে 9 পর্যন্ত যেহেতু ইকুয়াল নেই, সুতরাং বৃত্ত ভরাট হবে না। এটা কেবল ইকুয়াল থাকলে বৃত্ত ভরাট হবে, যার পাশে ইকুয়াল থাকবে তার বৃত্ত ভরাট হবে, যার পাশে ইকুয়াল নাই বৃত্ত ভরাট হবে না। তাহলে সেক্ষেত্রে কি আসতেছে? এখন আমরা এটাকে যদি ব্যবধিতে প্রকাশ করি, তাহলে আপার লোয়ার লিমিট হলো 3 আর আপার লিমিট হলো 9। খেয়াল করো, নিম্ন সীমা 3, ঊর্ধ্ব সীমা 9। তাহলে 3 এর পরে ইকুয়াল নেই, 9 এর আগে ইকুয়াল নেই। তার মানে কি ইকুয়াল যখন থাকবে না তখন আমরা বলছি কি থার্ড ব্র্যাকেট উল্টে যাবে। দেখো কোনো পাশে ইকুয়াল নেই, তার মানে থার্ড ব্র্যাকেট উল্টে যাবে। আর ইকুয়াল থাকবে বলতে থার্ড ব্র্যাকেট ঠিক মতো বসবে। এটা যদি আমরা আরো একবার লিখি তাহলে কি লিখতে পারতেছি? 3, 9 ফার্স্ট ব্র্যাকেট। তাহলে এটা হলো ওপেন ব্যবধি। দেখো উভয় দিকে ফার্স্ট ব্র্যাকেট, তার মানে কি খোলা ব্যবধি। এটার সাথে মিলে গেছে, উভয় দিকে ফার্স্ট ব্র্যাকেট খোলা ব্যবধি। এখন এটাকে যদি আমি একটু চেঞ্জ করে লিখি, এখানে ইকুয়াল দিছি, তাহলে কি হবে? এখানে যদি ইকুয়াল দিই তাহলে লিখতে পারতেছি 3, 9, যেহেতু ইকুয়াল আছে এদিকে হবে থার্ড ব্র্যাকেট, ওই পাশে ইকুয়াল নেই, তাহলে সেটা এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। তোমরা এই থার্ড ব্র্যাকেট উল্টা জাস্ট জেনে রাখবা, কিন্তু এটা ব্যবহার না করলেও চলবে। তাহলে শুধু আমরা ওই নিয়ম ব্যবহার করবো, এই নিয়মে। তাহলে দেখো এটা হলো বদ্ধ, এটা হলো খোলা। তোমার বদ্ধ খোলা কোনটা? ওই যেটা ব্যবহার ওটা আসছে, বদ্ধ খোলা ব্যবধি। এখন এটাতে দিলাম না, এটাতে দিলাম। ও আচ্ছা, আগেটাতে কি ছিল? এটা ছিল। তার মানে এই বৃত্তটা ভরাট হবে অবশ্যই, সেটা তোমরা জানো। এই বৃত্তটা ভরাট হয়ে যাবে, যার সাথে ইকুয়াল থাকবে। এখন এটার সাথে নাই, বাট এটার সাথে আছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এখন এই বৃত্তটা খালি থাকবে, কিন্তু এটা ভরাট হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আসবে 3, 9, 3, 9, 9 এর সাথে ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, 3 এর সাথে নাই ফার্স্ট ব্র্যাকেট। তাহলে দেখো এটা মিলে গেছে এটার সাথে, তাহলে খোলা বদ্ধ ব্যবধি। এখন দুটোর সাথে যদি ইকুয়াল ব্যবহার করি তখন দুটো বৃত্তি ভরাট হবে। সো দুটো বৃত্ত ভরাট হলে আমার আসতেছে কি 3 আপার নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা, যদি দুটোতে ইকুয়াল আছে তখন দুটোতেই থার্ড ব্র্যাকেট। এটা হলো বদ্ধ ব্যবধি। তো আশা করি এই ব্যবধির এই পর্যন্ত বুঝতে পারছো। ব্যবধি নিয়ে আরো একটু ডিপে যাইতে হবে। সেটা হলো
কঠিন ব্যবধি আসবে, একটু কঠিন জিনিস আসবে। সো কঠিন জিনিসটা কি আমি মুছে দিচ্ছি আবার। এখন কঠিন বলতে কঠিনের থেকে সহজটা, অর্থাৎ কঠিন ধাপে গেছি কিন্তু কঠিনের মধ্যে সবচেয়ে সহজটা হলো এটা। বলছে এটাকে ব্যবধিতে প্রকাশ করো উইদাউট নাম্বার লাইন, সংখ্যা রাখা ছাড়া এটাকে ব্যবধিতে প্রকাশ করো। তা আমরা জানি কি নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা, নিম্ন সীমা 5, ঊর্ধ্ব সীমা 1। নিম্ন সীমার সাথে ইকুয়াল আছে, দ্যাট মিন থার্ড ব্র্যাকেট, ঊর্ধ্ব সীমার সাথে ইকুয়াল আছে, এটাও থার্ড ব্র্যাকেট। যদি ইকুয়াল না থাকতো এখানে, তার মানে এটা ফার্স্ট ব্র্যাকেট হবে, যার সাথে ইকুয়াল থাকবে না সেটা ফার্স্ট ব্র্যাকেট। আবার এখানে নিম্ন সীমা, এটা হলো ঊর্ধ্ব সীমা, নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, 5 এর থেকে বড় 1 এর থেকে ছোট, 5 থেকে বড় 1 এর থেকে ছোট হয় কিভাবে স্যার? এটা হলো সবচেয়ে কঠিনটা, এটা আমরা এখন দেখবো না, এটাকে উল্টাই দিতেছে আপাতত। এটা হলো 1 আর এই পাশে হলো 5, তাহলে তখন নিম্ন সীমা হবে 1 আর ঊর্ধ্ব সীমা হবে 5। খেয়াল করো, কারণ ছোটটাকে নিম্ন সীমা বলা হয়, বড়টাকে ঊর্ধ্ব সীমা বলা হয়। তাহলে উভয় দিকে যেহেতু ইকুয়াল আছে তখন উভয় দিকে থার্ড ব্র্যাকেট। এটাকে বলা হয় নাম্বার সংখ্যা রেখা ছাড়া ব্যবধি প্রকাশ করা। এখন আমরা আরেকটু কোশ্চেনে যাব, যদি লিখি যে x গ্রেটার ইকুয়াল 5, একটা সীমা আছে অপর সীমা নাই, সেটাকে কি বলবো? x গ্রেটার ইকুয়াল 5, তাহলে এটাকে কিভাবে প্রকাশ করব? খেয়াল করো, সংখ্যা রেখা অঙ্কন করি। সংখ্যা রেখা কি দেখাচ্ছি? x 5 থেকে বড় অথবা 5 এর সমান, 5 এর সমান ও 5 থেকে বড় সকল উপাদান। বড় বলতে কোন দিকে? এটা 0, 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা হলো 5, 1 2 3 4 5 6 7 8, এদিকে আরো আছে, মানে এটা হলো প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন এটাকে আমরা কিভাবে ব্যবধি সংখ্যা রেখা প্রকাশ করব? তাহলে 5 থেকে 5 সহ 5 থেকে বড়, যেহেতু 5 সহ তখন অবশ্যই 5 এর বৃত্তটা বড় হবে, আমরা জানি ইকুয়াল থাকলে এটা বৃত্ত বড় হয়ে যাবে। 5 এর বৃত্ত বড় করছি, একদম 5 এর বৃত্ত বড় করে দিয়েছি। 5 থেকে বড়, বড় কোন দিকে সেটা খেয়াল করা আগে, বড় অবশ্যই এদিকে, বড় তো এদিকে। এখন যেহেতু ওই দিকটা টোটালি প্রকাশ পাবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বৃত্তটা বড় হবে, এই অংশটুকু বড় হয়ে যাবে। এখন এটাকে ব্যবধিতে কিভাবে প্রকাশ করবো? তাহলে দেখো, ছোট হলো 5, বড় হলো ওদিকে, তাহলে তার মানে নিম্ন সীমা 5, ঊর্ধ্ব সীমা কত? ঊর্ধ্ব সীমা কত? দেখো, ঊর্ধ্ব সীমা এখানে কোনো সীমা নেই, কারণ অসীম পর্যন্ত গেছে। অসীম জিনিসটা কি? এখানে দেখো একটা অসীমের নামক একটা চিহ্ন আছে, এটা কিন্তু অসীম নয়, এটা অসীমের একটা চিহ্ন প্রকাশ করছে। তার মানে প্লাস ইনফিনিটি, অবশ্যই ইনফিনিটি আগে প্লাস দাও, মাইনাস চিহ্ন ব্যবহার করতেই হবে, আর পজিটিভ অথবা নেগেটিভ। যদি কোনো কিছু না দাও তাহলে সেটা দুটোটা প্রকাশ পাইতে পারে, নাও প্রকাশ পাইতে পারে। ইনফিনিটি লেখার মানে হলো প্লাস অথবা মাইনাস, তোমাকে দিতেই হবে। তাই কিন্তু দেখো 5 এর সাথে ওপেন না ক্লোজ, ক্লোজ আছে, তখন 5 ক্লোজ। এখন প্রশ্ন হলো আমি ইনফিনিটির সাথে ক্লোজ দিব না ওপেন দিব? একটা জিনিস মাথায় রাখবা, যেখানে ইনফিনিটি সেখানে ওপেন, তখন এটা হবে এদিকে, যেখানে ইনফিনিটি সেখানে ওপেন। আর এটাকে আমরা নতুন করে কিভাবে লিখবো? 5 প্লাস ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, যেখানে ইনফিনিটি সেখানেই ওপেন। এটা মুছে আমি নতুন আর্ট তৈরি করি, যদি নতুন করে খেয়াল করো, তোমাকে লেখছে যে মাইনাস এক্স -1 থেকে ছোট সকল উপাদান, -1 থেকে বড় আসছে, এটা তাহলে যদি উল্টা দিই তাহলে -1 থেকে ছোট সকল উপাদান। এক্স মান হলো -1 থেকে ছোট সকল উপাদান, তাহলে যদি সংখ্যা রেখা প্রকাশ করি তাহলে কি আসতেছে? -1 যদি -1 -2 -3, এটা হলো ইনফিনিটি। আর এদিকে শুধুমাত্র 1, একটা ধনাত্মক যেহেতু নাই, কমপক্ষে একটা তোমাকে দিতে হবে, ধনাত্মক ঋণাত্মক উভয় দিকে কমপক্ষে একটা লাগবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এক্স মান -1 থেকে ছোট, কোন ওদিকে দেওয়ার অর্থ হলো ছোট, তার মানে এই পাশটা ছোট, -1 থেকে ছোট। আমরা জানি ঋণাত্মকের মধ্যে সর্বোচ্চ সবচেয়ে বড় ঋণাত্মক হলো, যেহেতু সংখ্যা রেখা, এখানে সবচেয়ে বড় ঋণাত্মক হলো -1। যদি না এখানে আরো একটা বিন্দু আছে তাহলে সেটা সবচেয়ে বড়, কিন্তু এর মধ্যে আমি যে অঙ্কন করছি এর মধ্যে এটা হলো -1 সবচেয়ে বড়। তার মানে 1 থেকে বড় ও -1 থেকে ছোট, তার মানে এদিকে সকল ঋণাত্মক ছোট সংখ্যা, আর তার ঋণাত্মক দিকে যত বাড়বো তত ছোট হবে। প্রশ্ন করতে পারে যে -1 বড় না -100 বড়? অনেকেই চোখ বন্ধ করে বলতে দিবে স্যার -100 বড়। গাদা, -1 বড়, -100 ছোট। ঋণাত্মক দিকে যত বাড়বো তত ছোট হবে, খেয়াল রাখবো এটা। তার মানে -1 থেকে ছোট সকল উপাদান,
তাহলে -1 থেকে ছোট বলতে -1 হলে এটা, -1 দেখো ইকুয়াল নাই, তার মানে ইকুয়াল যেহেতু নাই, তাহলে এদিকে সকল অঙ্ক, এদিকে সকল অঙ্ক অবশ্যই এটা ভরাট। তাহলে নিম্ন সীমা কোনটা, ঊর্ধ্ব সীমা কোনটা, খেয়াল করো। নিম্ন সীমা বলছি মাইনাসের দিকে এইটা সবচেয়ে বড় আর এইদিকে সবচেয়ে ছোট, তার নিম্ন সীমা হলো ইনফিনিটি, দ্যাট মিন্স মাইনাস ইনফিনিটি হলো নিম্ন সীমা, আর ঊর্ধ্ব সীমা হলো -1। -1 এর আগে ইকুয়াল নেই, দ্যাট মিন্স ফার্স্ট ব্র্যাকেট, আর ইনফিনিটি যেখানে থাকবে সেখানে ফার্স্ট ব্র্যাকেট বলছি, যেখানে ইনফিনিটি সেখানে ফার্স্ট ব্র্যাকেট, সেটা প্লাস হোক মাইনাস হোক, তার মানে এটা, অথবা এটা যদি লেখে আগে নিয়ম লিখতেছে তাহলে কি হবে, -ইনফিনিটি, -1 থার্ড ব্র্যাকেট উল্টা দিকে। তুমি যেভাবে লেখো সবভাবে, এখন যদি থার্ড ব্র্যাকেট উল্টা দিকে, এখন যদি এটা ইকুয়াল থাকে তাহলে দেখো -1, তাহলে নিম্ন সীমা ঊর্ধ্ব নিম্ন সীমার সাথে ইনফিনিটি আছে, ইকুয়াল চিহ্ন আছে, তাহলে এটা এই হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, এটা হবে এদিকে, তখন এটা এদিকে হবে। আশা করি এই জাতীয়গুলো বুঝতে পারবা। এর মধ্যে আরো কিছু আছে যেটা তোমাদের লাগে না, তারপরেও জাস্ট একটা জিনিস আমি দেখাই দিতে পারি। আগামী ক্লাসে চেষ্টা করব ব্যবধি নিয়ে আরো একটা দুটো অঙ্ক দিতে। সো ব্যবধি, আজকে ক্লাসটা শুধুমাত্র একটা টপিক, মাত্র ব্যবধি, কিন্তু ব্যবধি আলোচনা বিশাল, তোমাদের ক্লাসে বেশি একটা আলোচনা দেয়া নাই, আমি জাস্ট আসছে আলোচনা করে দিছি। ব্যবধি নিয়ে আর একটু যদি দেখাই তো 5 মিনিট দেখাবো আগামী ক্লাসে। তো পরবর্তীতে আমরা, যেহেতু আমাদের স্লোলি হয়ে যাচ্ছে, একটু ল্যাগিংস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অধ্যায়ের অঙ্কগুলো শুরু করে দিব। কিছু কিছু আলোচনা আমি রাখলাম না, এখন অধ্যায়ের কিছু অঙ্ক গ্যাপ দিয়ে যাবো। কেন, সেই অঙ্কগুলো যদি আমি অনলাইনে করাই তাহলে তোমরা অনেকটা বুঝতে পারলেও প্রশ্ন করতে পারবে না, বিদা পরবর্তীতে ভুলে যাওয়া। আমি সেই আলোচনাগুলো সরাসরি ক্লাসে করাবো, আমাদের লকডাউন যখন শেষ হবে তখন, অথবা সামনের মাস থেকে যদি আবার লকডাউন থাকে মে মাস থেকে, তাহলে সেক্ষেত্রে আমি ক্লাসগুলোকে যখন লাইভে নেব, সেটা ইউটিউবে হোক, ফেসবুকে হোক, বা অন্য কোনো অ্যাপসের মাধ্যমে হোক, লাইভে নেব, তখন সরাসরি যেহেতু প্রশ্ন করতে পারবো লাইভ ক্লাসে, সেই ক্লাসগুলোতে আমরা সেই আলোচনাগুলো করাবো। ততদিন মধ্যে আমাদের আলোচনা ব্রেক, এখন আমরা অধ্যায়ে যাবো, অধ্যায়ের অঙ্কগুলো আগামী ক্লাস থেকে শুরু করবো। তো ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফেজ।